সিএ মোহনলাল গুপ্তা। আমি নিজে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস করি ইন দ্য ইয়ার 1998। আমি টোটাল ক্রেডিটটা আমি যে স্টেজে আজকে আছি আমি ওর ক্রেডিটটা অ্যাডভোকেট এস.কে ধানুকাকে দিচ্ছি। উনি আমার মেন্টর। উনি যদি না থাকতেন আমি এই সিএ এক্সাম পাস করতে পারতাম না। তো আমার লাইফে ওনার একটা খুব বড় কন্ট্রিবিউশন, ওটা কোনোভাবেই আমি মানে ভুলতে পারবো না, আর আমার ওনাকে রেসপেক্ট জানাই। নমস্কার, বলো কলকাতায় সবাইকে স্বাগত জানাই। কিছুদিন আগেই ভারতের অর্থনীতির বাজেট পেশ হয়েছে। সেই বাজেটে আম পাবলিকের কতখানি সুরাহা হয়েছে সেই বিষয়ে আজ আমরা বলো কলকাতার পর্দায় পেয়ে গেছি বিশিষ্ট সিএ মোহনলাল গুপ্তা মহাশয়কে। তো প্রথমেই আপনাকে মঞ্জে আপনাকে বলো কলকাতার পর্দায় আপনাকে স্বাগত জানাই। তো এই যে অর্থনৈতিক কর কাঠামো এলো, নতুন একটা বাজেট যে এলো, সে বিষয়ে সাধারণ মানুষের কতখানি উপকার হলো সেই বিষয়ে আপনি যদি আমাদের দর্শকদের কিছু উদ্দেশ্যে কিছু বলেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আমার অফার রেসপেক্ট করবো আমার বাবাকে, শ্রী শ্রীরাম গুপ্ত, যিনি এখন নেই, আমার মাতাশ্রী বরফি দেবী গুপ্তা, আমার দাদা, আমার বৌদি, আমার বোন, আমার ওয়াইফ কবিতা গুপ্তা, আমার ছেলে অতুল, হু হ্যাজ বিন মোটিভেটিং মি অলওয়েজ। নাও আই কাম টু ইউর কোশ্চেন। সব থেকে আমি আগে এটা বলতে চাইবো, ইন্ডিয়া ইজ এ কান্ট্রি উইথ 140 crores of populations. Out of it, only 12,37,66,558 people have registered themselves under IT portal, which comes to only 8.84% of the entire population. To me, it is a very, very lesser percentage. So, এই পার্সেন্টেজে আমরা যদি দেখি, আমাদের ট্যাক্স রেভিনিউ অন অ্যাকাউন্ট অফ ইনকাম ট্যাক্স যেটা আমরা আদায় করি, ওটা নিয়ার অ্যাবাউট 25 crores এর কাছাকাছি, 25 লাখ ক্রোড়ের কাছাকাছি আমরা বছরে পাই। এবার এই ট্যাক্স বেসটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে যা ফিগার একটা ইনকাম ট্যাক্সের আসবে, ওইটা মানে ইমাজিন করা যায় না। আমি চাইবো কি ম্যাক্সিমাম লোককে ট্যাক্স নেটে নিয়ে আসা উচিত। ওটা কিভাবে করা যায়, জাস্ট আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলছি। আমরা যখন সকালে বাজার করতে বেরোই, মুদিখানা দোকানে যাই, দুধ নিতে যাই, সবজি নিতে যাই, আমরা দেখি ওরা অনেক টাকাই আয় করে যাতে ওরা ট্যাক্স দিতে পারে, কিন্তু দে আর নট এডুকেটেড অ্যাবাউট ইনকাম ট্যাক্স এক্সেট্রা। সো হোয়াট গভর্নমেন্ট শুড ডু, ইট শুড স্টার্ট এ স্কিম যেখানে কম করে একটা যদি বলা যায়, কামিং টুগেদার অফ অল দ্য পিপল in the building of the nation, that would contribute a lot. So আমার যতটুকু মনে আছে, বছর 15 আগে একটা স্কিম ছিল ফর রিটেলার্স। তখন 1400 টাকা পার ইয়ার ওদেরকে একটা ট্যাক্স দিতে হতো, আর কোনো খাতাপত্র মেনটেন করতে হতো না। ওই রকম স্কিম যদি এখন একটা সরকার নিয়ে আসে, ওটা খুবই ভালো হয়। আর এই ট্র্যাকিংটা কিভাবে করা যায় আমি বলি আপনাকে। এগুলো কতদিন আগে ছিল এই ধরনের? টু মাই রিমেম্বারেন্স এটা 10 থেকে 12 বছর আগে এই স্কিমটা ছিল। এক্স্যাক্টলি আমি আমার ওই বছরটা মনে নেই। এর অল্টারনেট স্কিম এখন আছে, ওইটা আছে সেকশন 44 AD ফর রিটেলার্স অ্যান্ড হোলসেলার্স অলসো। ওর মধ্যে আছে কি, যদি আপনি 1 কোটি টাকার কম যদি আপনার সেলস হয়, ওর 8% প্রফিট যদি আপনি অফার করেন সরকারকে, তাহলে আপনাকে কোনো বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে লাগে না। ওর উপরে ওই মনে করুন কারোর 90 lakhs টার্নওভার আছে, ওর উপরে 8% দাঁড়ায় 7,20,000 টাকা। আর যদি ওই ট্রানজেকশন ও চেকের মাধ্যমে করে, তাহলে ওইটা 8% জায়গায় 6% থাকে, তাহলে দাঁড়ায় 90 lakhs ইন্টু 6%, 5,40,000 টাকা। ওইভাবে ক্যালকুলেশন করে ও ট্যাক্স দিতে হয়। কিন্তু ও তো সব ক্যালকুলেশন করার আমাদের দরকার নেই। জাস্ট একটা সিম্পল সরকার বলে দেবে কি, ভাই তুমি বছরে 1,000 টাকা বা 2,000 টাকা বা 3,000 টাকা একটা পেমেন্ট করো। তাতে কি হবে, ম্যাক্সিমাম লোককে ট্যাক্স নেটে নিয়ে আসা যাবে, আর সরকারের রেভিনিউটা বাড়বে, আর সবাই নিজেকে ভাববে কি আমিও একটা ট্যাক্স পেয়ার। তাতে কি হবে, একটা মোটিভেশন ওদেরকে যারা দেখবে ওরাও পাবে। এটা কিভাবে করা যায় আমি বলি। যত পাড়ায় দোকান আছে, অল আর আন্ডার দ্য প্যারোভি অফ মিউনিসিপাল কর্পোরেশন। মিউনিসিপাল কর্পোরেশন ওদেরকে ট্রেড লাইসেন্স দেয়, মিউনিসিপাল কর্পোরেশন থেকে ডেটাটা নিই, ওইখান থেকে যে দোকানগুলো আছে ছোট দোকানদার, ওদেরকে আইডেন্টিফাই করা হোক। আইডেন্টিফিকেশন করে ওদের একটা ট্যাক্স রেট বেঁধে দেওয়া উচিত, কি 1,000 টাকা দেবে, কি বা 2,000 টাকা দেবে, কি বা 3,000 টাকা দেবে। যখন ওরা পেমেন্ট করে দেবে সারা বছর পরে, তখন একটা জাস্ট আছে টোকেন অফ অ্যাকসেপ্টেন্স, একটা সরকার যদি একটা ছোট্ট একটা সার্টিফিকেট পাঠিয়ে দেয়, আর এই সার্টিফিকেটটা ওরা যদি দোকানে ঝুলিয়ে দেয়,
তাহলে যে খদ্দের গুলো ওদের কাছে আসবে, যে কাস্টমার্স গুলো আসবে, এরা যখন সার্টিফিকেট দেবে কি ইট ইজ ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওরা একটা মোটিভেশন পাবে, তাতে লোক নিজে বলবে কি আমি এই ট্যাক্সটা দেবো যাতে আমি একটা সার্টিফিকেট পাই। এই যে কর কাঠামো এলো, এতে আম পাবলিকের যে কতখানি সুবিধার মধ্যে সেটা কি হলো, সেটা যদি আমাদের দর্শককে বলেন। দেখুন, ইনকাম ট্যাক্সে দুখানা রেজিম আছে, একটা ওল্ড ট্যাক্স রেজিম, একটা নিউ ট্যাক্স রেজিম। ওল্ড ট্যাক্স রেজিমে আমি আপনাকে স্ল্যাব গুলো বলে দিই। 0 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে লাগে না। 2.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত 5%, 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত 20%, আর এবার 10 lakhs 30%। নাও এই যে ওল্ড ট্যাক্স রেজিমে আছে, দে আর এলিজিবল ফর ভেরিয়াস এক্সামশনস এন্ড ডিডাকশনস। যেমন কেউ এলআইসি, পিপিএফ, এমএসসি এগুলোতে ইনভেস্ট করলো, তাতে 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। মেডিক্লেম সেকশন 80D, ওর মধ্যে সিঙ্গেল মানুষ যদি নিজের ফ্যামিলির জন্য যদি পেমেন্ট করে তাহলে 25,000 টাকা, যদি প্যারেন্টস এর জন্য পেমেন্ট করে অ্যাডিশনাল 25,000 টাকা। নাও এবার যদি কোনো এসএসসি দেখলেন সিনিয়র সিটিজেন আছে, ও যদি মেডিক্লেম পেমেন্ট করে ও 50,000 টাকা পর্যন্ত পেতে পারে ডিডাকশন। আর যে সিনিয়র সিটিজেন আছে ওর যে প্যারেন্টস, ওরাও যদি সিনিয়র সিটিজেন হয় তাহলে অ্যাডিশনাল 50,000, মোট হয়ে গেলে 1 লাখ টাকা এই ছাড় পাওয়া যেত। তারপর পুরনো কর কাঠামোয় পাওয়া। আর ইন্টারেস্ট যে সেভিংস অ্যাকাউন্টের আছে, যারা নন সিনিয়র সিটিজেন ওরা 10,000 টাকা ছাড় আছে ওদের জন্য, আর যারা সিনিয়র সিটিজেন ওদের জন্য 50,000 টাকা ছাড় আছে। এই যে ছাড়গুলো, এইগুলো ওল্ড রেজিমে আছে, কিন্তু সরকার এখন একটা নিউ রেজিম নিয়ে এসছে। তাতে আমরা বিভিন্ন যখন এসএসসি দের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করি, আমরা দেখি কি তাতে ট্যাক্স ফ্লেক্সিবিলিটিটা খুব বেশি, তাতে ট্যাক্স পেয়েবল যেটা আসছে নিউ রেজিমে কম আসছে। আর নিউ রেজিমের আর একটা বেনিফিট আছে কি, ওর মধ্যে আমাকে কিছু মনে রাখার দরকার নেই কি আমাকে এই এলআইসি পেমেন্ট করতে হবে, বা এই পিপিএফ জমা করতে হবে, বা এনএসসি জমা করতে হবে। তাতে কি হবে, ওদের একটা আয়ের পোর্শন ওরা খরচা করতে পারবে উইদাউট গোয়িং ইনটু ইনভেস্টমেন্ট, যেটা আমরা ফরেন কান্ট্রিজে দেখি। একটা এখন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি এটা বলবো, বিদেশে সোশ্যাল সিকিউরিটি স্কিম খুব চরম সীমায় আছে। আমাদের দেশে এখন ওইটা পুরো ইন্ট্রোডিউস হয়নি, ওটা আস্তে আস্তে হচ্ছে। ওটা আমি সরকারকে বলবো কি জাস্ট টু ফলো দ্য ফরেন গভর্নমেন্ট, ওরা যেভাবে সোশ্যাল সিকিউরিটি স্কিম নিয়ে আসছে আমাদেরও নিয়ে এলে আমাদের যে বৃদ্ধরা ওরা খুবই উপকৃত হবে। তা নিউ রেজিমে যে ট্যাক্সেশন স্ট্রাকচার টিল ফিনান্সিয়াল ইয়ার 23-24 ছিল 0 to 3 lakhs 0%, 3 lakhs to 6 lakhs 5%, 6 lakhs to 9 lakhs 10%, 9 lakhs to 12 lakhs 15%, 12 lakhs to 15 lakhs 20%, এবার 15 lakhs 30%। এবার এই যে বাজেটটা 23 জুলাইতে আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার সীতারামনজি প্রেজেন্ট করলেন, তাতে এই ট্যাক্স স্ল্যাবেও কিছু একটা হেরফের করেছেন, ওটা ভালোর দিকে হয়েছে। ওই যে এখন যে স্ল্যাব যেটা হয়েছে ওটা এখন আছে 0 to 3 lakhs 0% যেটা আগে ছিল, 3 lakhs to 6 lakhs যেটা 5% আগে ছিল ওটাকে করে দেওয়া হয়েছে 3 lakhs to 7 lakhs 5%, 7 lakhs to 10 lakhs ওটাকে করা হয়েছে আপনার 10%, 10 to 12 15%, 12 to 15 lakhs 20%, and এবার 15 lakhs 30%। এই স্ল্যাব স্ট্রাকচার চেঞ্জ করাতে 10,000 টাকার একটা আম মানুষের লাভ হবে। এইটা ছাড়া এই যে স্ট্যান্ডার্ড ডিডাকশন যে 50,000 থেকে 75,000 টাকা করা হলো, তাতে 7,500 টাকা একটা ইনকাম সেভিং হবে। তাহলে আম মানুষ যারা চাকরিজীবী বা সাধারণ মানুষ যারা ব্যবসা করে বা অন্যান্য ইনকাম আছে, ওদের দেখা যায় কি যে ম্যাক্সিমাম স্ল্যাবে যাবে ওরা 17,500 টাকা পর্যন্ত বছরে ইনকাম করতে, ওদের সেভিংস হয়ে যাবে এই যে বাজেট হলো তাতে। এবার আমার একটা বক্তব্য আছে, এই যে স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 16(1)(a) যেটা 50 থেকে 75 করা হলো, এইটা ফ্ল্যাট রেট না থেকে এটা অ্যাজ এ লিঙ্কেজ টু স্যালারি পার্সেন্টেজ, অ্যাজ এ লিঙ্কেজ টু স্যালারি করে দেওয়া উচিত। বিকজ এক আম মানুষ যে 10 লাখ টাকা বছরে কামাচ্ছে ওর জন্য 75,000 টাকা, যে 2 কোটি টাকা বছরে কামাচ্ছে ওর জন্য 75,000 টাকা, দুজনের স্ট্যান্ডার্ড অফ লিভিং একদম আলাদা। যে 10 লাখ টাকা বছরে কামাচ্ছে ও হয়তো বাস থেকে যাচ্ছে বা ট্যাক্সিতে যাচ্ছে বা ট্রেনে যাচ্ছে, যে 2 কোটি টাকা বছরে আয় করছে ও হয়তো নিজের মার্সিডিজে যাচ্ছে, দুজনেরই তো খরচ আলাদা। স্ট্যান্ডার্ড ডিডাকশন ইজ হোয়াট ইট ইজ এক্সপেন্ডিচার ইনকার্ড which to commute between his place of stay and his office. So আমার এই রিকোয়েস্ট থাকবে কি
এই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা অ্যাজ এ পার্সেন্টেজ অফ স্যালারি করে দেওয়া উচিত। এইটা এই জন্যও বলছি, একটা ধারা আছে সেকশন 57 রোমান 2A, তাতে কি হয়, যারা ফ্যামিলি পেনশন পাচ্ছে ওদের ক্ষেত্রে আছে আগে 2023-24 পর্যন্ত ছিল 15,000 টাকা, অর 1/3 অফ পেনশন ফ্যামিলি পেনশন রিসিভ উইচ এভার ইজ হায়ার। যার হাজবেন্ড মারা গেছিলেন, উনি ইএসআইসি তে কাজ করতেন, ইএসআইসি থেকে ওনার পেনশন আসছিল 2,66,000 টাকা, ওই ফাইলটা আমার কাছে সামনে রাখা আছে। উনি ওর মধ্যে শুধু 15,000 টাকা ছাড় পেতেন, আর ওই 15টাকে এখন নতুন বাজেটে 25,000 টাকা করে দিয়েছে, কিছুই বাড়ানো হয়নি। যে একটা ফ্যামিলি পেনশন পাচ্ছে ওর তরফে তো আমাদের একটা মানে খুব সফট কর্নার হওয়া দরকার, এইটা একটা অ্যামেন্ডমেন্ট দরকার আছে। মানে এই কর কাঠামো, নতুন যে কর কাঠামো এসছে, এটা আপনি বলছেন যে পাবলিকের, জনসাধারণের অনেক সুবিধাই আনবে বলছেন। For the lower, so far as we are looking at this standard deduction and this change in tax slab, it is beneficial to the tune of 17,500. So আমি এটাকে তো বলবো কি দিস ইজ বেনিফিশিয়াল। এখনো পর্যন্ত দেখা যায় কিছু কিছু মানুষ যারা ব্যবসায়ী আছে, ট্যাক্সের প্রতি একটা অনীহা আছে, মানে ট্যাক্স দিতে চায় না, সেই বিষয়ে একটা খরচা বাড়িয়ে বা কিছু করে একটা ট্যাক্সটাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি কারণ বলছি আপনাকে, আমাদের যে ট্যাক্স সিস্টেম আছে ওটা খুবই কমপ্লিকেটেড। In Income Tax Act, there are 298 sections, various subsections, various clauses, various subclauses, various provisos, explanation, coupled with time to time notification, circular, press release, অফিস মেমোরেন্ডাম, এইসব একটা সাধারণ মানুষ কোথায় বুঝবে? ওদেরকে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে আসতে হয়, আর এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোনো জিনিস দেখুন মাস্টার নয়, প্র্যাকটিস করছে, রোজ আপডেট ওদেরকে নিতে হচ্ছে। তো একটা খুব সিম্পলিফাইড সিস্টেম করা দরকার, যেটা আমি খুব আগেই বললাম আপনাকে। একটা ছোট যে ব্যবসাদার বা ছোট চাকরিজীবী, একটা ফিক্সড রেট অফ ট্যাক্স যদি করে দেওয়া হয়, দ্যাট উইল বুস্ট। মানে এই ট্যাক্স কাঠামো যদি আরেকটু মানে সাধারণ মানুষের পৌঁছে দেওয়া যায়, তার জন্য সরকারকে আরেকটু হলেও কি এই বিষয়ে চোখ দেওয়া উচিত, আম পাবলিকের কাছে সুবিধার জন্য। আমি বাজেটে শুনলাম কি আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার বললেন কি আমরা কম্প্রিহেন্সিভ রিভিউ করছি, আগামী 6 মান্থসের ভেতরে এই ট্যাক্স যে ল আছে এটাকে সিম্পলিফাই করা হবে। আচ্ছা, তাতে বেশিরভাগ মানুষ বুঝতে পারবে। আর আমি বলি কি, যারা বিজনেস ক্লাস লোক, আমাদের দেখুন অ্যাসোসিয়েশন আছে কলকাতায়, যদি খরচ করে কি আমাদের যে ব্যবসাদাররা আছে, আমাদের যে মেম্বার আছে, ওরা কিছু বুঝতে চায় আর ওরা যদি আমাদেরকে রিকোয়েস্ট করে, আমরা নিশ্চয়ই ওদের হেল্প করব। আমরা মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স অর্গানাইজ করব, ওদেরকে আমরা এডুকেট করব। একটু অন্য স্বাদের একটা কথা আমার আপনার কাছে খুব জানতে ইচ্ছে করছে, যে এই যে কর কাঠামো আসার পরই, নতুন কর কাঠামো আসার পরই একটা রাজনৈতিক চাপানোত্তর থেকে যায়। তো বিভিন্ন যারা বিরোধী দল আছে তারা বলে যে না, একটা দল মানে একটা বঞ্চিত করা হয়েছে, কিছুই হয়নি। এই বিষয়টা আপনি কি একজন সিএ হিসেবে আপনি কিভাবে দেখেন ব্যাপারটা? এইটা সবসময় চলবে, এটাকে আটকাতে পারবেন না আপনি। মানে we are 140 crore people in India, 800 crore population in world. We all are with different faces, different thinking. ওইটা ম্যাচ করানো যাবে না। যতই ভালো করুক বা যতই খারাপ করুক, সবসময় একটা বিরোধিতা হবে। মানে আপনার চোখে এই কর কাঠামো কেমন হয়েছে লাগছে? To me it is for the lower middle class people it is good. একটা 17,500 টাকা বছরে বাঁচে, কিন্তু আমি আবার এই কথাটা রিপিট করছি, স্ট্যান্ডার্ড ডিডাকশনটাকে ওইটাকে অ্যাজ এ পার্সেন্টেজ অফ স্যালারি করে দেওয়া উচিত। বিকজ অফ ফ্যামিলি পেনশনের যে ব্যাপারটা বললাম, ওইখানে একটা পার্সেন্টেজ করা আছে। প্লাস ইনকাম ফ্রম হাউস প্রপার্টি একটা হেড হয় আমাদের ইনকাম ট্যাক্সে। যারা ঘর ভাড়া দেয় বা দোকান ভাড়া দেয়, ওই ভাড়ার উপরে একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন সরকার দেয় আন্ডার সেকশন 24 স্মল এ, 30% অফ দ্য গ্রস অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু। 30% বলতে মনে করুন কারোর বছরে রেন্টাল ইনকাম আছে 11 লাখ টাকা, ওর মধ্যে মিউনিসিপ্যাল ট্যাক্স দিল মনে করুন 1 লাখ টাকা, নেট অ্যানুয়াল ভ্যালু হয়ে গেল 10 লাখ। ওই 10 লাখ উপরে স্ট্রেট ফরওয়ার্ড 30% ডিডাকশন আছে, তাহলে 7 লাখ টাকা ওর আয় হয়ে যায়। আর যে নিউ ট্যাক্স রেজিম, ওর মধ্যে ওকে কোনো ট্যাক্স দিতে হয় না। ওইভাবে তাহলে এই ডিসক্রিমিনেশনটা কেন? একটা চাকরিজীবী মানুষ বা একটা সাধারণ মানুষ, আর ওই মানুষ যখন ওই ঘর ভাড়া যখন ইনকামটা কম্পিউট করছে, ও স্ট্যান্ডার্ড ডিডাকশন 30% পাচ্ছে, যেখানে যে চাকরিজীবী ও শুধু 75,000 টাকা পাচ্ছে। এই ডিসক্রিমিনেশনটা সরে যাওয়া উচিত।
এই নতুন কর কাঠামোয় যে এলআইসি বা অনেকে ইনভেস্টমেন্ট করে রাখতো, সে বিষয়ে কি কর ছাড় পাবে? আর না, ওল্ড রেজিমে যারা ট্যাক্স পেমেন্ট করবে, যেটা আমি আপনাকে স্ল্যাব রেট বলে দিলাম, কি 0 থেকে 2.5 লাখ টাকা 0%, 2.5 লাখ টাকা থেকে 5%, 5%, 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত 20%, 10 লাখ এবং 30%, এই স্কিমে যারা যাবে ওরা এই ছাড়গুলো পাবে। কিন্তু আপনি আলটিমেটলি ক্যালকুলেশন করে দেখবেন, ইন দ্য কেস অফ ম্যাক্সিমাম পিপল, new tax regime is beneficial, and that is why it has been made as a default regime. আর যখনই আমরা এখন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করছি, আপনি ওই নিউ রেজিমটা সিলেক্ট হয়ে রয়েছে। এবার যদি আমি ওটাকে চেঞ্জ করতে যাই, তাহলে আমাকে অপশন চুজ করে ওল্ড রেজিমে দিতে। মানে আপনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন, যে যারা পুরনো কর কাঠামোয় এখনো কর দিয়ে আসছে, তাদের কি নতুন এই কর কাঠামোয় তাদেরকে ফিরে আসা উচিত? যারা বিজনেস করছে ওদের জন্য তো ডেফিনেটলি নিউ ট্যাক্স রেজিম বেনিফিশিয়াল। তো আপনাদের এই যে একটা সি এর যে একটা সংস্থা রয়েছে, সেই জায়গা থেকে আপনারা কি আম পাবলিকের জন্য কিছু বার্তা বা কিছু তুলে ধরার চেষ্টা করছেন? আমরা রেগুলার সেমিনার, সিম্পোজিয়াম এসব করতে থাকি। আর ওইখানে ম্যাক্সিমাম চার্টার্ড অ্যাকাউন্টেন্টসরা, যারা প্রফেশনালরা আসেন, প্রত্যেক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে নানা করে আমি যেটা ভাবি 300 থেকে 500 খানা ক্লায়েন্ট আছেন। ওরা যখন এইখান থেকে একটু এডুকেশন নিয়ে যান, তখন ওরা নিশ্চয়ই নিজের ক্লায়েন্টদেরকে কনভে করেন, ওইভাবে ওরা বেনিফিটেড। তো আপনার কাছে দেখতে পাচ্ছি আপনারা একটা নতুন একটা বই একটা এনেছেন একটা ব্যবসায়ীদের সুবিধাতে। যে জিনিসটা কি, মানে ব্যাপারটা তো আমাদের দর্শকদের কাছে যদি আপনি খোলসা করে দেন, ব্যাপারটা আরো বিষয়টা ভালো হয়। আমি বলি, আমি ডাইরেক্ট ট্যাক্সেস প্রফেশনাল অ্যাসোসিয়েশন কলকাতার লাইফ মেম্বার। আমার 2009 মেম্বারশিপ নিয়েছিলাম। এর মধ্যে 1850 প্লাস মেম্বার্স এনরোল্ড আছেন। আর ম্যাক্সিমাম চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, কোম্পানি সেক্রেটারিজ, cost and management accountants, some corporates are also there. They have an office at 3 Government Place Income Tax Building. They are always in the process of these holding seminars, conferences, residential tours, symposiums, annual conferences. So being associated with this organization is a privilege for me. Just to mention, on 23rd of July, when the budget was being presented, just when the budget completed, we the members of DTPA took a call that now we have to prepare this booklet for the benefit of all the members at large, and also for the clients of the practicing chartered accountants or company secretaries, who will be greatly benefited by reading the provisions of the budget. So I would like to mention that on 23rd of July, we assemble at the office of a reputed CA at Dalhousie. There we about 9 to 10 members, maybe more than that, assembled and just took our time to prepare the changes what were discussed in the budget. We were allotted subject-wise topics, and with continuing till 4:33 a.m. of 24 July, working at a stretch for 12 to 14 hours, we could prepare the book and send it to the printer. And on 24 July, we had a seminar at Kalamandir yesterday, where more than 200 participants were there, where this book was delivered to all the delegates. And there we were privileged to have Dr. Suman Mukherjee, the chief economist. He's a very reputed economist, and 2 gentlemen, one from Bangalore, Mr. Prashant, joined for discussing on direct tax, and for indirect tax, one Mr. Alpit Haldia from Rajasthan. They all delivered on the changes occurred. We were greatly benefited attending the seminar. তো আপনারা যে বলছেন যে এই বইটা একটা বই একটা এনেছেন, একটা এই বইটার বিষয়বস্তু কি, মানে বইটা দিয়ে কি মানুষ সুবিধা পাবে, এই বিষয়টা আপনি যদি আমাদের সামনে বলেন। আমাদের কভার করা আছে ডাইরেক্ট ট্যাক্স এর পুরো যা চেঞ্জেস হয়েছে। এই ডাইরেক্ট ট্যাক্সেস বলতে ইনকাম ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স বলতে জিএসটি পুরো কভারেজ আছে, যা চেঞ্জেস গুলো হয়েছে। তাছাড়া 2-3টে আরো, যেমন বেনামি অ্যাক্ট, আর যে অ্যাক্ট গুলো ইনকাম ট্যাক্স থেকে কানেক্টেড বা নন কানেক্টেড আছে, কাস্টমস ডিউটি, ওইগুলো এর মধ্যে দেওয়া রয়েছে। এটা পড়লে অনেকটাই জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই বইগুলো কি আপনারা যারা ব্যবসায়ী কিভাবে পাবেন? মানে ব্যবসাদারের জন্য নেই, এটা আছে মেম্বারসদের জন্য। এবার যে মেম্বার্স আছে, যারা ভাবে কি না আমার ক্লায়েন্টদের এই বইটা দিতে সুবিধা হবে, ওরা একটা ফটো কপি করে ওদেরকে দিতে পারেন, ওই চেঞ্জেসটা করতে পারেন ওরা, আর নিজেকে এডুকেট করতে পারেন। বইটা যদি আপনি খুলে একটু সামান্য একটু
একটি আমাদের ক্যামেরার সামনে দিয়ে দর্শকদের উদ্দেশ্যে দেখান। কথা বইয়ের এটা হচ্ছে আমাদের মোটো, এটা হচ্ছে প্রেফেস। These 8% were the person who contributed for the making book for contributing for direct taxes changes. These 4 persons contributed for indirect tax like GST, and they are the office bearers of the association. And starting thereafter comes the direct tax provisions, GST provisions, customs provisions, etc. তো আমাদের মোহনবাবুর সঙ্গে আড্ডা চলছে। আমার একটা বিষয় মোহনবাবুর কাছে খুব জানা হয়তো যে জিএসটি, তো অনেক জিনিস দেখা যায় যে নিত্য প্রয়োজনীয় জিনিস, যে মানুষের খুব ব্যবহার্য জিনিস, এমনকি ওষুধপত্র থেকে খুব লাগে যে জিনিসগুলো, সেই জিনিসগুলোর মধ্যে অত্যাধিক বেশি জিএসটি লেগে মানে চাপানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, বা কোন কোন জিনিসের উপর জিএসটিটা একটু মানুষকে লাঘব দেওয়া উচিত বলে আপনার মনে হয়? প্রথমে আমি বলতে চাইবো, আই এম নট এ জিএসটি এক্সপার্ট, বাট অ্যাজ এ লেম্যান যে জিনিসগুলো আমি ফিল করি ওইগুলো আমি আপনার সামনে রাখতে চাইবো। আমাদের 3 বেসিক নেসেসিটি হচ্ছে ফুড, ক্লোদিং অ্যান্ড শেল্টার। ফুডের মধ্যে কি আসে? গম, চাল, সবজি, ডাল, এইগুলোর উপরে জিএসটি নেই, খুবই ভালো কথা। ক্লোথিং, কাপড়, কাপড় সবারই প্রয়োজনীয়, কিন্তু তাতে আমরা দেখি ব্র্যান্ডেড আইটেমের উপর জিএসটি আছে, নন ব্র্যান্ডেড আইটেমস উপর একটা সার্টেন অ্যামাউন্ট উপরে চলে গেলে একটা জিএসটি পোর্শন আমাদেরকে পেমেন্ট করতে হয়। শেল্টার, এবার যেটা থাকার ঘর, যখন আমরা একটা বাড়ি তৈরি করতে চাই, কম করে 15 থেকে 20 লাখ টাকার নিচে কোনো এখন ঘর তৈরি করা যায় না। তাতে যা আইটেমস আমরা দিই তার সব আইটেমের উপরে জিএসটি আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে। এবার আগে ছিল এই 3 বেসিক নেসেসিটিস, এখন দুটো নেসেসিটি টু মি আরো এসে গেছে, মোবাইল ফোন, ইন্টারনেট। একটা সাধারণ মানুষ যদি ব্যাংকে অ্যাকাউন্ট খোলাতে যায়, তখনও ওর মোবাইলে ওটিপি আসে, ওটিপি ছাড়া সে পারবে না অ্যাকাউন্ট খুলতে। এই ওটিপির জন্য ওকে একটা মোবাইল ফোন কিনতে হবে, প্লাস একটা যদি চায় ও বাড়িতে একটা ইন্টারনেট কানেকশন নিতে হবে। এর উপরে আমি আমার যা ফিল, গভর্নমেন্ট একটু কনসিডার করা উচিত কি এর উপরে যত কম ট্যাক্স রাখা যায় তত ভালো। অ্যাপার্ট ফ্রম দিস, আমরা দেখছি আগে মানুষ খুব সুস্থ থাকতো, কিন্তু এখন আমরা যার সময় ইন্টারাক্ট করি, কেউ বলে আমার বাবার শরীর খারাপ, কেউ বলে আমার মেয়ের শরীর খারাপ, মানে প্রত্যেক বাড়িতে একটা না একটা পেশেন্ট আছে। করার জন্য হসপিটাল, মেডিকেল শপ বেড়াতে হয়, আর যেখানেই আমরা যাই ওখানেই আমাদের ওষুধ কিনতে হয় জিএসটি পেমেন্ট করে। হসপিটালে তো আর কথা বলা যাবে না কিছু, ওইখানে মানুষ এমনি খুব মানে মানে কি বলবো, খুবই দুঃখী থাকে, আর এই বিলগুলোর ওপরে আবার জিএসটি চাপিয়ে মানে সাধারণ মানুষের বেঁচে থাকা খুবই মুশকিল হয়ে গেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, সরকারি স্কিম যে আছে মেডিক্লেম ইন্স্যুরেন্সে, তাতেও 80% জিএসটি। এর আগে আর কি বলতে পারি? সো সরকারকে, দে আর অলসো হিউম্যান বিংস, সো দে শুড ফিল কি একটা সাধারণ মানুষ যে একটা গ্রামগঞ্জে থাকছে বা শহরে থাকছে, ওদের যা ফিল, ওদেরকে নিয়ে ওই ফিলটা নিতে হবে। ওই মানে ওরা কি প্রবলেমে আছে, মানে কি ওরা ফেস করছে, এটা যতক্ষণ না নিজের ওপরে মানুষের উপরে আসে ও বুঝতে পারে না। অ্যাজ এ গভর্নিং বডি অফ দ্য কান্ট্রি, they should feel that minimal tax on account of GST should be levied on the people. This is a message. তো ওনার বক্তব্য হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স মানে জিএসটি যেটা নিচ্ছে নিক, কিন্তু সামান্য হলেও একটু কমিয়ে দেওয়া উচিত। মানে মানুষের উপর যে একজন অসুস্থ হলে যে একটা মানসিক প্রেশার তার উপর পড়ে, সেই জায়গা থেকে তাকে একটা ট্যাক্সের উপর আওতায় ফেলে দেওয়াটা সত্যি একটা দৃষ্টিকটু হয়তো লাগে আম পাবলিকের কাছে। তো সেই বিষয়ে আপনাদের মনোবল আমাদের কাছে একটু দৃষ্টি আলোকপাত করলে সরকারের কাছে, যে সরকার যেন এই বিষয়টা একটু বিবেচনা করে দেখেন।
তো আমরা এতক্ষণ ধরে মনবাবুর সঙ্গে আমরা আড্ডা দিলাম যে নতুন বাজেটের পর যে নতুন কর কাঠামো এসছে, সেই কর কাঠামোতে মানুষের যে ধারণা একটা তৈরি হয় বা কি করব না করব, একটা তো মানুষের মধ্যে একটা আহ একটা কি বলবো, একটা উদ্বেগের একটা তৈরি হয়। তো সেই মনবাবুর বক্তৃতা থেকে সেই জিনিসটা হয়তো আমাদের বড় কলকাতা দর্শকদের একটু হলেও ভীতি সঞ্চার যেগুলো হয় করের প্রতি, সেটা হলেও হয়তো এটা কাটবে। তো এতক্ষণ যে শুনলেন যে বিভিন্ন রকম কর কাঠামো নিয়ে সরকারের কি মনোভাব বা আম পাবলিক কি চায় সেগুলো বললেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা বললেন যে মানুষের জিএসটির যে একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মানুষ যদি হসপিটালে যায় সেই জায়গা থেকেও ওষুধের ওপর একটা জিএসটি, হসপিটালে বিলের ওপর একটা জিএসটি, সেই বিষয়টাও কিন্তু উনি সম্পূর্ণভাবে সুন্দরভাবে একটা দৃষ্টিপাত করলেন এবং সরকারের কাছে তিনি বিনীত অনুরোধ জানালেন যে এই বিষয়টা যেন সরকার যেন একটু গুরুত্ব দিয়ে দেখে, বিষয়টা একটু যেন কর নিক, করের স্ল্যাবটা যেন একটু কমানো হয়। তো ওনার নিজস্ব মতামত তিনি আমাদের বড় কলকাতার ক্যামেরায় তিনি তুলে ধরলেন, এবং যারা কর দিচ্ছেন, যারা করদাতা আছেন, তাদের যদি কোনো রকম সমস্যা তৈরি হয় তাহলে অতি অবশ্যই আমাদের বড় কলকাতা চ্যানেলের সঙ্গে যোগাযোগ করবেন। ক্যামেরায় ধীমান কুণ্ডুর সঙ্গে সন্তু মুখার্জি, বড় কলকাতা, বৈদ্যবাটি।